শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের পর্বে। আজকের পর্বটা ভীষণ রঙিন একটি পর্ব হতে চলেছে, কেন সেটি বলবো, তবে তার আগে একটি ভিডিও আমরা দেখে আসবো আপনাদের সকলকে সাথে নিয়ে। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজ আমাদের কথা হবে ফ্যাশন নিয়ে, কথা হবে পোশাক নিয়ে, কথা হবে রং নিয়ে, বিশ্ব রং নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আছেন বিপ্লব সাহা, বিশ্ব রঙের প্রতিষ্ঠাতা, ফ্যাশন ডিজাইনার, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। সাথে আছেন সাদিয়া ইসলাম মৌ, তিনি নৃত্যশিল্পী এবং মডেল, আপনাদের ভীষণ প্রিয় মুখ। কেমন আছেন? এই যে বিশ্ব রং নিয়ে কথা বলছি, বিশ্ব রঙের সাথে সাথে তো অনেকগুলো নামই উঠে আসে, তবে সর্বপ্রথম যে নামটি উঠে আসে সেটি সাদিয়া ইসলাম মৌ। শুরু থেকে তাকে দেখছি বিশ্ব রঙের সাথে, এবং দুজন ভীষণ সুন্দর আউটফিটে আছেন। মনে হচ্ছে সাদা লাল মিশে একটা বাঙালি সংস্কৃতির সাথে, ঐতিহ্যের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ একটি রং। বিশ্বরঙও বোধহয় ওই প্রচেষ্টাই সবসময় রাখে তাদের পোশাকে। দাদা, কেমন লাগছে আজকে? আসলেই এই আনন্দটা আমার না, আসলে পুরো দেশের আনন্দ, এবং দেশের বাইরে যারা বাস করেন, যারা বিশ্বরঙকে তিল তিল করে গড়ে তুলেছেন। প্রতিষ্ঠাতা হতে আমি হতে পারি, কিন্তু এটাকে কিন্তু লালন পালন করেছে অগণিত মানুষ। তার একজন তো পাশেই বসা, মায়ের মতো সারাক্ষণই। আমি তো বলি পুষ্পিতা, জারিফ, বিশ্বরং, মানে বিশ্বটা তিনটা বাচ্চা তার এমন। এবং এছাড়াও অগণিত মানুষ আছেন যারা আসলে বিশ্বরংকে 30 বছরে পৌঁছে দিয়েছেন। এবং আমি বুঝতেই পারি না কীভাবে 30 বছর হয়ে গেল। কারণ আমি যখন 1994 সালে যাত্রাটা শুরু করি, তখন আমি যা চারুকলায় পড়ি, ওই সময় ফার্স্ট ইয়ারে পড়ি, এবং সেকেন্ড ইয়ারই মনে হয় এটা শুরু হয়। কিন্তু আমি খুবই একটা সরলতার সাথে কাজটা শুরু করেছিলাম। তখন আসলে ইভেন্টের কাজ হতো, যেটা আর্ট কলেজের ছেলে মেয়েরা যে কাজটা করে। এবং মানুষ আমাকে খুঁজে পেতো না। ঢাকা আসলে যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকতাম, তখন যদি মোবাইলের যুগ থাকতো ওই সময়টা হয়তো এটা হতো না। ওই ঠিকানাটা করেছিলাম শুধু আমাকে, যেন আমি সারাদিন পরে যেন সন্ধ্যার পরে নারায়ণগঞ্জে ফিরতাম ক্লাস করে, যেন আমাকে খুঁজে পাই। এই জন্য ঠিকানার জন্য এটা জন্ম হয়েছিল। এবং একটা সময় একটু একটু করে কাপড়, এটা আসলে অনেক বড় গল্প। আমি তো চারুকলা ভর্তি হওয়ার আগে থেকে নানান ধরনের উৎসবের, বিভিন্ন পার্টি বা গায়ে হলুদ বা স্টেজ বা আলপনা এইসবের কাজ করতাম। তো যখন চারুকলা ভর্তি হলাম, আমার কাজটা আরও বেড়ে গেল, প্রচুর কাজ আসছিল। তখন তো নারায়ণগঞ্জে থাকতাম, অত কেউ ছিল না যেগুলো করার মতো, প্রচুর ডিমান্ড। আর নর্মালি আমার ফ্যামিলি থেকে বা স্কুলে কলেজে যেহেতু ছবি আঁকতে পারতাম, একটা আলাদা ডিমান্ড ছিল। তো একটা সময় মনে হলো যে একটা অ্যাড্রেস থাকলে ভালো হয়, কারণ আমি যখন চারুকলা ক্লাস করতে চলে আসি তখন আমাকে খুঁজে পায় না। আর ছোটবেলা থেকে না নিজে কিছু করার একটা ইচ্ছা ছিল, যে আমি একটা এরকম করবো, যে কোনো কিছু বিক্রি করতে ভালো লাগতো। মগটা আছে, মগটা বিক্রি করে দিই, ওটা আছে, একটু বিক্রি করে দিই। আমি যে কোনো কিছু বিক্রি করতে পছন্দ করতাম। ওই বলি। তো পরে যখন আমি 100 স্কোয়ার ফিট, এটার জন্য অবশ্যই আমি থ্যাঙ্কস জানাতে চাই সবসময় ওনাদের কাছে। আমি কৃতজ্ঞ, রাসেল ভাই এবং পাভেল ভাই, যেটা সান্ত্বনা মার্কেট, ঐতিহাসিক মানে বিশ্বরঙের জন্মস্থান, যেটা ওনারা আমাকে 100 স্কোয়ার ফিট একটা শোরুম দিয়েছিলেন মাত্র 1000 টাকা ভাড়ায়। এবং ওটা আমি শীতল পাটি বিছিয়ে, ছোট ছোট সেলফ, মানে যেগুলো পড়ে থাকা অনেক ফার্নিচার আছে না, যেগুলো কারো কাজে লাগে না, ওগুলাকে কেটে সেটে একটা শোরুম বানিয়েছিলাম আর কি। এবং আমার সাইনবোর্ডটাও আমি করেছিলাম ককশিট কেটে, কোনো ব্যানার এঁকে না, কিন্তু ডিআইওয়াই। হ্যাঁ, তো জিনিসটা এরকম ছিল। তো যখন প্রচুর ইভেন্টের কাজ করতাম, কিন্তু সবসময় তো কাজ থাকতো না আসলে। তখন কি করবো আসলে, তখন ভাড়াটা তুলবো কিভাবে? এই জন্যই কিন্তু আসলে পোশাকটা ঢুকে। এবং ওই যেটা বললাম যে বিক্রি করতে ইচ্ছা করে সবকিছু। মরণ চাঁদ স্যার ছিলেন চারুকলা ইনস্টিটিউট, স্যার এখন স্বর্গীয় হয়েছেন। স্যার আমাকে প্রচুর হেল্প করেছেন ওই সময়। স্যার সিরামিক্সের অনেক পটারি দিতেন আমাকে, যে বিপ্লব তুমি বিক্রি করে টাকা দিও। উনি ঢাকাইয়া ছিলেন তো। তারপর আমার বন্ধুরা ছিল আরিফ, মোনালিসা, বা আরো ফ্রেন্ডরা, যারা অনেক কিছু করে করে দিয়ে রাখতেন আমার শোরুমের মধ্যে, বা ছবি আঁকার সামগ্রী, এরকম। এইভাবে আস্তে আস্তে লাইফস্টাইল, হাজার হাজার গল্প কিন্তু রয়েছে। তারপরও কিন্তু এই যে মৌ একজন প্রসিদ্ধ মডেল, 90-এর দশকের থেকে তার মানে কি বলবো লাইমলাইটে আসা, তারপর অনেকগুলো বছর ধরে কাজ করা, এমন একজন মানুষকে নিজের ব্র্যান্ডের জন্য মডেল হিসেবে পাওয়া এবং তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা মৌপুর কাছে একটু শুনি। শুরুতে অনেকক্ষণ ধরে তার কথা শুনছি না, যদিও সে আজ বললেতে যেন কম কথা বলি তার সাথে। শুরুটা আমার মনে হয় ওর থেকে শোনাই ভালো। আচ্ছা আচ্ছা। মানে আমার কি প্রতিটা জিনিসের না গল্প আছে। কারণ আমি আসলে বৌদি ডাকি জাহিদ ভাইকে, যেহেতু দাদা ডাকি জাহিদ ভাইকে। আসলে আমি শুরুটা এখান থেকে বলি, জাহিদ ভাইকে আসলে আমি চারুকলা পড়া অবস্থা থেকেই চিনি। পরে যখন দাদা দুইজনে মিলে তারা
সংসার করলেন তখন তো আমার খুশি আর দেখে কে, মানে জাহিদ ভাই চেয়ে তো আমি বেশি খুশি ছিলাম, হ্যাঁ তাহলে তো মৌকে পাবো, ব্যাপারটা বিষয়টা আমার কাছে এমন ছিল। তো যাই হোক, তখন আমি নারায়ণগঞ্জে একটা শোরুম ওপেন করব। তো সানাউল আরিফিন মাত্রার কাকু কাছে সবসময় আমি থ্যাঙ্কস দিতে চাই। কাকুর কারণে আসলে মুয়াপু সবসময় বিশ্বরঙের পাশে আছেন, কারণ তখন যখন শোরুমটা ওপেন করবো কাকুর ভাতিজি রাকা ছিলেন আমার চারুকলার সিনিয়র ফ্রেন্ড আর কি। তো রাকাপার মাধ্যমে আসলে ওনার মধ্য দিয়ে ওনার মাধ্যমে এই দিক পর্যন্ত পৌঁছাই। তো যখন শান্তনা মার্কেটে আমাদের সেই তৃতীয় শোরুমটা ওপেন করব তখন আর কি মাত্র তারা শুভ পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন জাহিদ ভাইয়ার বৌদি। তখন আর কি ওইভাবে করে গেলাম যে দুইজনকে দিয়ে উদ্বোধন করানো যায় কিনা, এটা সে সূচনা ছিল। এবং মজার গল্প আসলে তখন প্রচন্ড জ্যাম থাকতো নারায়ণগঞ্জ ঢাকায়, মানে 7 ঘন্টা লাগতো আসা যাওয়ায়, মানে এরকম জ্যাম থাকতো। তো যেদিন ওপেনিং সেদিন আসলে আমার আনতে যাওয়ার কথা ছিল যে 12টা 1টার মধ্যে, তাহলে ওনারা মামার শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন খেয়ে আমার শোরুম ওপেন করবে নারায়ণগঞ্জে। কিন্তু আমার যেতেই লেগে গেছে 3টা 3:30 এরকম, দেরি হয়ে গেছিল। জাহিদ ভাই তো খেপে টেপে একদম বাজে অবস্থা, যে আমি নতুন জামাই শ্বশুর বাড়ি যাবো, দাওয়াত খাবো, তারপর শোরুম যাব, এই অবস্থা। বলছে আমি তো যাব না এই প্রোগ্রামে, আমার তো মাথায় হাত, কারণ এত প্রচারণা, এখন ওনারা যাবে না। তার মধ্যে না আমি চাবির গোছা শব্দ শুনছিলাম আর নুপুরের শব্দ শুনছিলাম, ওই ঘরে কেউ হাঁটছে, আর আমি তো তখনও মৌ দেখি নাই কিন্তু সামনে। আমি কে ওই রুমে, মানে জাহিদ ভাই কথা বলতেছে, তাও রেগে আছে আমার উপরে, পায়ের শব্দ শুনছি, উনি কখন আমার সামনে আসবে। পরে দেখি যে ছনছন করতে করতে দেবীর আবির্ভাব ঘটলো এবং সে এসে বল তুমি না যাও আমি যাব। কখনো মনে হয় নাই যে আমি মৌ ছাড়া, কখনো বিশ্বরংকে মনে হয় না তার মা ছাড়া, মানে বুঝতে পারছি তো বিষয়টা কিরকম। মৌপু, আপনার কাছে ওই গল্পের রেশটা থেকে জানতে চাই, সেদিন যে বলেছিলেন যে তুমি না গেলেও আমি যাব, এটি কোন ভরসার জায়গা থেকে আসলে বলেছিলেন? আসলে একটা ভরসা, যতই যাই বলো, এটা আসলেই আমি তো ওকে তখনও চিনি না একদমই, ও আমার কাছে নতুন একটা মানুষ, শুধু নাম শুনেছি, আমি ওর সাথে তখনও দেখা হয়নি। আর আমি জানি আমার কাছে আসলে সব সময় আমি যেভাবে কাজ করেছি, আমিও তো অনেক অল্প বয়স থেকে এই মাধ্যমে এসেছি, কাজ করেছি, কাউকে কোনো কথা দিলে আমি চেষ্টা করি সেটাকে রাখার, প্রথম যেটা আমার তো আমি জানি একটু জাহিদ একটু ছিটমিটে মেজাজের, ও একটু বিরক্ত হচ্ছে, হয়তো আমার জন্যই হচ্ছে যে আমি যেন বিরক্ত না হই ওর উপরে। কিন্তু আমি তখন আমার কাছে মনে হলো যে আমি তো ওকে কথা দিয়েছি, আমি তো ওরও 10টা মানুষের আছে। আর তার চেয়ে বড় কথা, নারায়ণগঞ্জে আমার নানুর বাড়ি, ওর কাজ সেরে আমি আমার নানুকেও দেখতে যাব, তো সেটাও একটা ব্যাপার। তা আমি একটা কথাই খালি বলেছি যে আমি ওকে খুব নার্ভাস দেখলাম, হঠাৎ করে মনে হলো যে একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে, ও কী করবে বুঝতে পারছে না, আর ও তো আমাকে চেনেও না যে আমার সাথে কথা বলবে এসে। তা আমি একটাই কথা খালি বলেছিলাম যে তুমি যাও কিনা, আমি যাবে কিনা জানি না, আমি তো যাবো। তো ও মাটিতে বসা ছিল, ও মনে হয় দাঁড়িয়ে গেল আমাকে দেখে। হ্যাঁ, আসলে ওর সাথে আমার সম্পর্কটা একেবারেই অন্যরকম। আরও অনেক সম্পর্কে আমরা সম্পর্কিত দুজন। একটা কাজ করার আগে যে চলে গেলাম একটা কাজ করতে, তা কিন্তু না। ওর সাথে আমি বসবো, আমার সাথে ও বসবে, সময় করবে, আমরা এটা নিয়ে আলাপ করব, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, আমরা ওইভাবে আলাপ করি। এটা আমি কিন্তু আগেও যাদের সাথে আমরা কাজ করেছি, যেমন একসময় যে আমরা মডেলিংয়ে কাজ করেছি, আফজাল আঙ্কেলদের সাথে আমার বেশিরভাগ কাজ করা, তাদের সাথেও কিন্তু তাই। এখনই বরঞ্চ আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, সময় হয় না, সেটে গিয়ে আর্টিস্টদের সাথে দেখা হয়। কিন্তু বিপ্লবের সাথে আমার যে সম্পর্কটা, যে বৌদি একটা কাজ আছে অত তারিখে চলে এসো, তা কিন্তু না। ও চলে আসবে 20টা শাড়ি নিয়ে আমার কাছে, সেটার মধ্যে তুমি কোনটা পরবে, কোনটা পরলে ভালো হবে, আমাদের একটা ডিসকাশন চলবে। কিন্তু তো আসলে আমার সাথে ওর সম্পর্কটা ওরকম বন্ধনে আবদ্ধ না, একদমই আলাদা। আর বিশ্বরং সত্যিই আমি তাকে বাচ্চার মতনই দেখি। পুষ্পিতা জারিফ না, তাদের আগেই ও আমার, তার তো 30 বছর, এসে এখন একটা পরিণত বয়সে এসছে, তো সে আমার আর অবশ্যই আগে অনেক ভালোবাসার একটা জায়গা। 30 বছরের যাত্রায় অনেক অনেক স্মৃতি আছে, তবে শুরুর দিকে স্মৃতিগুলো সবসময় আমাদের হৃদয়ে ভীষণ বিশেষ জায়গা করে থাকে। প্রথম দিন যখন শুটিং করলেন বিশ্বরঙের জন্য, সেই শাড়িটা গায়ে জড়িয়ে বা পোশাকটা গায়ে জড়িয়ে, ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? সেটাও খুব মজার, ওইটা আমার সবসময়ই মনে থাকে। আমি তো বরাবরই একজন অনেক বছর ধরে কাজ করা একটা মডেল, আমি জানি কিছু জিনিস আমাদের সাথে করে নিতে হয়। যদিও এসছে আমার কাছে কাজ করব বলে চলে গেছে, আমার মতন আমার যেগুলো মনে হয়েছে নেওয়া দরকার, আমার মতন করে আমি নিয়ে গেছি। কিছু ব্লাউজ, কিছু পেটিকোট,
যেগুলো ওর না লাগবে বা এরকম আমি জানি যে ওর মেকআপ ওর অর্নামেন্টস সবই থাকবে, কিন্তু কাচের চুড়ি, যেমন আমি কাচের চুড়ি পরতে খুব ভালোবাসি। আমার প্রথম যেটা ওর মনে পড়ে ওর একটা এক্সপেরিয়েন্স, আমি জানি না তোর মনে আছে কিনা, তো রেডি হচ্ছে, আমি একটা গোলাপ ফুল ওর শাড়ির সাথে ম্যাচিং করে বের করে আনছি, বিপস এটা কি লাগাবো, তো একটা গান গেয়ে উঠলো, তো গান খুব ভালোবাসার একটা জিনিস, বল না গানটা কি, এই ঋণ আমি কোনোদিন শোধ হবে না, তোমার এই ঋণ আর কোনোদিন শোধ হবে না, তুমি এটা কেন নিয়ে এসছো বৌদি, আমাকে বলছে আমি রেখে দিয়েছি লাগবে কখনো। তা আমার যখনই আমি ওর ফটোশুটে যাই আমার এটা আসলেই মনে পড়ে, ওর প্রথম শাড়িটা জড়িয়ে তো অবশ্যই একটা ভালো লাগা আছে, আর ওর একটা ফটোশুটের পেছনে ওর অনেক কষ্ট থাকে। আমরা বিপ্লবের একটা কাজ দেখি, বা তোমরা হয়তো মনে করো যে এখানে মডেল আছে আছে সব কিছু মিলেই এটা হয়ে যায়, অনেক সময় কিন্তু বিষয়টা তা না। ওর যে কোনো কাজে আমি বলবো যে শুধু আমার কাজে তা না, ওর একটা আলাদা অ্যাটেনশন থাকে কাজ, আর হয়তো ওর সাথে যখন আমি কাজ করি আমার একটা অ্যাটেনশন থাকে, দুটোর একসাথে কম্বিনেশনে সুন্দর একটা তোমরা দেখতে পাও। না হলে হয়তো মানে ওটা অনেক সময় অনেকের কাজে ওরকম করে হয়তো ফুটে ওঠে না, কিন্তু এমন না যে এটা শুধু বিপ্লবী ট্রাই করছে বা আমি শুধু ট্রাই করছি তা না, এটা আমাদের সবার একটা কোঅপারেশন। আমরা শুধু কাজটা দেখি, আসলে কাজের পেছনের এফোর্টটা একজন শিল্পীর চোখে ধরা দেয় না। ওর সম্পর্কে যেমন আমি আফজাল আঙ্কেলের সাথে তো বেশি কাজ করেছি, খুব খুঁতখুঁতে একটা মানুষ। আমার একটা হোর্ডিং ছিল মানিক মিয়া অ্যাভিনিউতে, যেটা নিয়ে অনেকে অনেক প্রশংসা করেছেন, আমার নিজেরও খুব পছন্দের একটা হোর্ডিং, ওটারও আমাদের অনেক মজার গল্প আছে। আফজাল আঙ্কেলের সাথে একদিন আমি কাজ করছি বা দেখা হচ্ছে বা কিছু, আমাকে বললো যে শোন তোর ওই হোর্ডিংটা দেখলাম, উনি কিন্তু সচরাচর সব কিছুর প্রশংসা উনি করেন না, তো উনি একটা প্রশংসা করা মানেও কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার, তোর কাজটা ভালো হয়েছে। আর বিপ্লবকে বলিস, আমি বলেছি যে ছেলেটা যে খাটে এটা বোঝা যায় ওর কাজে, কারণ উনিও কিন্তু তাই, উনিও কিন্তু খুব খুঁতখুঁতে একটা মানুষ, 1 থেকে 10 উনি ওনার কাজে কিন্তু পুরোটা এফোর্ট উনি দেয়, বিপ্লব তাই পারফেকশন। 30 বছরের যাত্রায় তো বিপ্লব সাহাকে আপনি দেখেছেন তার ক্যারিয়ারের বিভিন্ন ধাপ পার করতে, তো এই বছরগুলোতে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার তার কি ইমপ্রুভমেন্টসগুলো আপনার চোখে পড়েছে বা কিভাবে তাকে মূল্যায়ন করবেন? প্রচুর। ওর শুধু ইমপ্রুভমেন্টের ব্যাপার না, ও আসলে প্রথম কথা হলো আমাদের দেশকে ভালোবাসে, যেটা আমি মনে করি অসম্ভব বড় একটা জিনিস, দেশকে ভালোবাসে, আমাদের দেশের জিনিসকে, দেশীয় জিনিসকে ও এত সুন্দর করে ফুটিয়ে তুলতে চায়। এটা তো কয়েকটা মানুষই আছে, আমাদের হাতে গোনা কয়েকজন মানুষ, তার মধ্যে ও একজন। এবং আমি মনে করি এটা আমাদেরও দায়িত্ব, দেশকে ওরকম করে যেরকম করে ওরা ভালোবাসে সেইভাবে আমরাও যদি ভালোবাসি, আমরাও যদি সেটাকে পোর্ট্রেট করি, এটার চেয়ে বড় জিনিস আর কিছু নাই। এত কিছু যে আছে আমাদের দেশে, সেটা তো অল্প কয়েকটা ডিজাইনারই আমাদেরকে সত্যিকার অর্থে ওরকম করে বুঝিয়ে দিল। আমরা কে না পাশ্চাত্যের জিনিস পছন্দ করি বলো, এখনো যে করি না তা না, করি। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ওই সময়টাতে অনেক বেশি চল ছিল, তবু এই জায়গায় থাকা। তবে আমি মনে করি ওরা কিছু মানুষ আম জনতাকে বুঝিয়েছে যে দেশীয় জিনিস পড়ো, যেটা অনেক বড় জিনিস। এই যে 30 বছরের জার্নিতে মোয়াপুর সাথে তো কাজ করেছেন অনেক, এবং তার জন্য অনেক ডিজাইন করেছেন, সেগুলো সে পড়েছে, সেরা সেরা কিছু কাজ কিন্তু উপহার দিয়েছে আমাদের সকল যারা ফ্যাশন সচেতন মানুষ তাদের জন্য। সেই কাজগুলোর কিছু কিছু অংশ সেরা সেরা কাজে, সেগুলো একটু সব কোল্যাব করে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখি। আমি আসলে কারণ এত বড় সংগ্রহশালা আর টেলিভিশনের টাইম ডিউরেশন তো আমি জানি, তারপরও আমার একদম প্রিয়, আমার এবং বৌদি দুজনেরই প্রিয়, এবং যেটা আসলে সর্বজন স্বীকৃত ভালোবাসার জায়গা, ওইরকম কয়েকটা কাজ একটু দেখাই। এবং থিমগুলো বেশি মাথায় রাখছেন, বা 30 বছর উপলক্ষে দর্শকদের জন্য বা ক্রেতাদের জন্য কি কি চমক থাকছে? আচ্ছা, 30 বছর উপলক্ষে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে যেহেতু আমি একজন চিত্রশিল্পী, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি পেইন্টার, চারুকলা ইনস্টিটিউটে পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করা, এবং আমার মনে হচ্ছে 30 বছর এই সময়টা উদযাপনটার মধ্যে আমি একটা ভালো কাজ দিতে চাই, সেরা কাজ দিতে চাই। আমাদের ওয়ার্ল্ডের যে মাস্টার্স পেইন্টাররা আছেন তাদের কিছু কাজ নিয়ে, যেমন পিকাসো, রেমব্র্যান্ড, তারপর আমাদের ভ্যান গগ, এরকম মাতিস, এরকম বেশ কিছু ফেমাস পেইন্টারদের পেইন্টিং দিয়ে কিছু কাজ করেছি, যেটা দীর্ঘদিন গবেষণার পরে কাজটা করা হয়েছে, এবং সেই কাজটারই একটা প্রেজেন্টেশন আমরা রিসেন্ট জন্মদিন পালন করার পরেই আমরা ওটা লঞ্চ করব। আমি মনে করি যে এইটা হচ্ছে মানে ব্যবসায়িক মন মানসিকতা থেকে না, এটা হচ্ছে আমার যেমন 25 বছর পূর্তির সময় আমার চারুকলার সব
ফেমাস পেইন্টার টিচারদের দিয়ে আমি মডেলিং করিয়েছিলাম। এটা আমার জন্য একটা অনেক বড় আশীর্বাদ। এবং বিপাশাকে যখন আমি ছবিগুলো দেখিয়েছিলাম, ও তখন দেশের বাইরে ছিল এবং ও আমাকে বললো, তুই বললে তো আমি চলে আসতাম, এই শুটে থাকতাম, একটু তোকে হেল্প করতাম, মানে এমন ব্যাপারটা ছিল, তোকে আমি একটু হেল্প করতাম। তো ওইটা ছিল আমার এক ধরনের ক্যানভাস। আর এই বছর আমি ক্যানভাসটা এইভাবে সাজিয়েছি যে সব ফেমাস পেইন্টারদের, ওয়ার্ল্ডের যে মাস্টার্স পেইন্টাররা আছে তাদের সেরা সেরা কাজ, সানফ্লাওয়ার, তারপর হচ্ছে লাস্ট সাফার, এরকম অনেক কিছু কাজ আছে যেগুলো দিয়ে আসলে আমি ড্রেস ডিজাইন করেছি। আচ্ছা, এখন তো শীতকাল চলছে এবং গতকালই আমরা বিশ্বরঙের 30 বছরের জন্মদিনের যে সেলিব্রেশনটা সেটি করলাম। শীত মানেই নতুন কিছু ফ্যাশন স্টেটমেন্ট মানুষের দরকার হয়, কিভাবে তারা নিজেদেরকে তৈরি করবে শীতের জন্য। বিশ্বরঙ এটি নিয়ে কি ভাবছে বা কি কালেকশন থাকছে? আমি বলি 30 বছর উপলক্ষে যেটা বললাম যে আমার গুরু যারা, পেইন্টিংয়ের গুরু যারা, তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়েছি এবং আমার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পেইন্টিং দিয়ে একটা শাড়ি করেছি। এবং সেই সাথে যেটা করেছি, যেহেতু আমি 94 সালে 100 স্কোয়ার ফিট ছোট্ট একটা দোকানের মধ্য দিয়ে বিশ্বরঙ এই জায়গাটা আসছে, আমি আসলে সেই জায়গা থেকেই মনে করেছি যে আমার দায়িত্বের অনেক কিছু আমি করার চেষ্টা করি, কখনো পারি কখনো পারি না। এখন দেখবেন যে ফেসবুক খুললে নতুন নতুন অনেক উদ্যোক্তা যারা আসলে নিজেরা খুব স্বপ্নবাজ আমার মতোই, অনেকেই সুন্দর সুন্দর কাজ করছেন, অনেক অগোছালো কাজ করছেন। অনেক যখন এই ধরনের আমরা ফেয়ারগুলোতে আমাদের গেস্ট করে নিয়ে যাই, আমি দেখি অনেক অগোছালো মানুষ আছে টেবিল নিয়ে বসে থাকে। আমার খালি আফসোস লাগে এই মানুষগুলোকে যে আমি সামনে পেতাম। বা ইন হাউস আমরা যে কাজটা করি আসলে পিছনে কিন্তু অনেক উদ্যোক্তারাই কাজ করেন আমাদের সাথে, তারা হয়তো লাইমলাইটে আসে না, পেছন থেকে যারা সাপোর্ট দেন তাদের ছাড়া কিন্তু বিপ্লব সাহা না। আসলে আমি বিপ্লব সাহা একটা মানুষের কোনো মূল্যই নেই যদি তারা আমার কাছে সাপোর্টটা না দিতেন। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে এখন যারা উদ্যোক্তা আছেন তাদের সেরা 30 জন উদ্যোক্তাকে নিয়ে আমি একটা এক্সিবিশন করতে চাই। এবং উদ্যোক্তা ভূমি নামে একটা প্ল্যাটফর্ম আমি করেছি, যেটা এই নতুন উদ্যোক্তাদের জন্যই। এটা ছেলে মেয়ে এবং নতুন প্রবীণ সবাই আসতে পারে জায়গাটা। এটা আসলে আমি বলবো এটা রিসার্চের জায়গা। এটা অন্যান্য মেলাগুলো যেরকম হচ্ছে, গ্যালারি ভাড়া করছে বা কমিউনিটি সেন্টার ভাড়া করছে, 50টা টেবিল বিক্রি করছে চলে যাচ্ছে, ব্যাপারটা তা না। আসলে আমি আসলে ওদেরকে একটু শেখানোর চেষ্টা করছি যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কন্টেম্পোরারি কোনটা একটু আগের, বা এরকম জিনিসগুলি শিখে তাদেরকে গ্রুম আপ করছি। ওরকম সেরা 30 জনকে নিয়ে আমি জয়নুল গ্যালারিতে কালকে উদ্বোধন হলো এক্সিবিশনটি। এই উদ্যোগকে আসলে আমরা সাধুবাদ জানাই। অনেক শিল্পীরা, গুণী মানুষেরা বিশ্বরঙকে উইশ করেছেন জন্মদিনে, সেগুলো একটু যদি আমরা দেখে আসি সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। আমি খুবই আনন্দিত, 30টা বছর পার করেছো তোমরা খুব সুন্দরভাবে। আমি সম্ভবত তোমাদের সবচেয়ে বড় কাস্টমার। কত পরিশ্রম করলে একটি প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে 30 বছরে পদার্পণ করে। এই বিষয়টা কিভাবে এনজয় করেন আসলে? শুধুমাত্র সাধারণ মানুষ পড়ছে এটা তো একটা ব্যাপার, আবার শিল্পীরা পড়ছে, এই কোলাবোরেশনটা। আগে তো শিল্পীরা যা পড়তো তা আমাদের খুব বেশি একটা সাধ্যের ভিতর ছিল না। হ্যাঁ হ্যাঁ, এখন এই বিষয়টাকে বিশ্বরঙ যে পৌঁছে দিল, এই ধারণাটা আসলে কিভাবে হলো? আমি বলি যে আমাদের সময়ের, মানে আমি তো বেশ কয়েকটা দশক দেখেছি আসলে, তখনের সাথে কিন্তু এখন একটা তফাৎ আছে না। এখন তো আমি বলি যে আমি যেগুলো ফেসবুক স্ক্রল করি, আমার মনে হচ্ছে এখন বাজারে পোশাকই সেলিব্রিটি ভরে গেছে। হ্যাঁ, আগে কি ছিল? আগে হচ্ছে আমার পোশাকটা উনি পরার পরে একটা আলাদা মর্যাদায় যেত। হ্যাঁ, এবং দেখবেন যে সময়ের সাথে সাথে শিল্পীদের মানও অন্যরকম হয়ে গেছে এখন। হ্যাঁ, আগে যে প্রিয় মুখ শব্দটা ছিল, এখন আপনাদের প্রিয় মুখ শব্দটা বিলুপ্ত। হ্যাঁ, যে আমার দেখলেই মনে হবে ও, বা আমি যে মেকআপ করছিলাম, উনি বলছে দাদা মেকআপ করবেন? আমি হ্যাঁ, কারণ যিনি আসছেন তার পাশে আমাকে মেকআপ ছাড়া ভালো লাগবে না। বলে কে আসছে? আমি মৌ আসছে। তো বিষয়টা হচ্ছে কি, এই যে মৌ শব্দটা, এই যে যখন আমি আগেকালের যে লেজেন্ডদের নামগুলা বলি বা বলতেই তো ভালো লাগে, এই ভালো লাগাটা কিন্তু তারা তাদের কর্ম দিয়ে পেয়েছেন। কিন্তু এখন যে জিনিসটা আসলে এখন কর্মের চাইতে না পোশাক নিয়ে ব্যস্ত থাকে সবাই বেশি। এবং সেকাল একাল আমরা তো অনেকগুলো যেহেতু 3 দশক দেখেছি, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি সবসময় আমার কাছে সবসময় মনে হয়েছে যে যখন তারকারা বা ব্যক্তিত্বরা আমার পোশাক পরে রাঙিয়েছেন, তখন তো আসলে একটা ভালো লাগা অবশ্যই কাজ করে। এটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ মনে হয়। আর এছাড়া কিন্তু একটা ভালো লাগা সবসময় একই রকম। যখন আমি 94 সালে বা 95 সালে প্রথম ঈদ করি, ঈদের পোশাক পাঞ্জাবি বানাই, আমি না আমাদের চাষারার গোলচক্কর যে খাজা মার্কেট আছে ওখানে দাঁড়ায় থাকতাম ঈদের দিন সকালে গিয়ে, নামাজ পড়ে কারা বেরোবে তাদের কাপড় দেখবো আমি। স্বাভাবিক। এবং
সেম ভালো লাগাটা 30 বছর পরেও আমার একই রকম লাগে। এখন হয়তো মানুষ ফেসবুকে ছবি দেখি বা পাঠাই দিচ্ছি ইনবক্সে, ওই একই রকম, কারণ ওটা তোমার একটা বাচ্চার মতো। আপনার একটা বাচ্চা যখন কেউ আদর করে কোলে নেবে, আপনার যে অনুভূতিটা হবে আমার কিন্তু সেম অনুভূতি। আমার কখনোই একজন কাস্টমারকে কাস্টমার মনে হয় না, আমার মনে হচ্ছে আমি যা করে যাচ্ছি তিনি সেটা লালন করছেন। এবং কেউ যদি মানে জন্মদাতা হয়ে থাকেন, কেউ তাকে পালন লালন করছেন, আমার কাছে সেইটাই মনে হয় আমরা মিলিয়ে আসলে বিশ্বরং। কারণ তারা ছাড়া আমরা কিছু না, আমরা ছাড়া আসলে ওটা সম্ভবই না আসলে সুন্দর জিনিস সৃষ্টি করা। চ্যানেল আই যে এত বছরের যাত্রা, এই যাত্রাও কিন্তু বিশ্বরংকে আমরা পেয়েছি সবসময় আমাদের পাশে। বড় বড় রিয়েলিটি শোজগুলোতে বিশ্বরং আমাদের আর্টিস্টদের বা যারা পার্টিসিপেন্ট তাদের পোশাক স্পন্সর করেছেন, ডিজাইন করেছেন। এই বিষয়টাই কোলাবোরেশন একটা চ্যানেলের সাথে কাজ করার এত বছরে। আসলে চ্যানেল আই যখন সিদ্ধেশ্বরীতে ছিল তখন আমি চারুকলায় পড়ি। চ্যানেলের জন্ম যেহেতু বিশ্বরঙের পরে, তখন এটা জন্মটা কিন্তু একদম আমাদের হাতে। এবং ওই সময় সিদ্ধেশ্বরী ওই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে গিয়ে কিন্তু সেট করেছি। এটা হয়তো এখনকার প্রজন্ম জানবে না চ্যানেলে যারা আছে। তখন আমি, জাকির ছিল এবং অনেকে মিলে কিন্তু কাজ করতাম। এবং সেই সময় থেকেই আমাদের চ্যানেল আই পরিবার ওই ভালোবাসাটা দিয়ে আসছে। এবং আমার কখনই মনে হয় আমি চ্যানেলের জন্য কাজ করছি, আমার মনে হচ্ছে আমি আমার সন্তানের জন্য কাজ করছি, আমার পরিবারের জন্য কাজ করছি, এটা আমার দায়িত্ব। এবং যখন যতটুকু সম্ভব হয় চেষ্টা করি সময় দিয়ে কাজগুলো নামিয়ে দেওয়া বা আমার টিম পাঠিয়ে নামিয়ে দেওয়া। এবং চ্যানেলে বলতে পারবে যত রিয়েলিটি শো আছে, আমি বলতে পারবো কোনো হাউসে মেইন ডিজাইনার গিয়ে বা কোনো কর্ণধার গিয়ে ওখানে গ্রিন রুমে বসে থাকবে, কিন্তু আমি কিন্তু সবসময় যাই, কারণ আমি যেহেতু শিল্পী আমি সবসময় চেষ্টা করি আমার কাজটা, এটা তো আসলে যিনি স্টেজে যাবে সে তো আমারই একটা সৃষ্টি, অতএব আমার ওই দায়িত্ব বোধ থেকে আমি কাজটা করি। এবং চ্যানেল আই পরিবার তখন থেকে আজ অব্দি আমি চাইবো যে সারা জীবন যতদিন বিশ্বরং থাকে এই ছায়াটা যেন থাকে। এবং এটা আমার নিজের একটা ভালোবাসার জায়গা, আমার না বলবো প্রতিটা শিল্পীর আসলে আশ্রয় একটা চ্যানেল আই, এটাই বলবো। এবং আমরা বিশ্বাস করি যে আপনি চ্যানেল আই পরিবারেরই একজন। শিল্পীদেরকেও আমরা সবসময় আমাদের পরিবারে রাখতে চাই, আপনাকেও পাশে পেতে চাই আমাদের এই যাত্রায়। সবসময় অনেক অনেক শুভকামনা। 30 বছরের যে প্রত্যাশা তো অনেক ছিল, কিছু হয়তো অপূর্ণতাও ছিল। কোনো অপূর্ণতা কি আছে যেটা বলা যায়? একদম না, কারণ কি আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ। কারণ আমি বললাম আমার স্বপ্নটা ছিল 100 স্কোয়ার ফিট এবং স্বপ্নটা ছিল নারায়ণগঞ্জ ঘিরে, যে আমি নারায়ণগঞ্জের মানুষকে কিছু চেঞ্জ দিতে চাই। নারায়ণগঞ্জ না একটা ফুল কিনতেও ঢাকা চলে আসতো ওই সময়, কারণ নারায়ণগঞ্জ কিছুই পাওয়া যেত না ওই সময় সেইভাবে। যাই পাওয়া যেত হয়তো ইন্ডিয়ান কিছু, ওই ডিআইটি একটা মার্কেট ছিল ওইটুকুই সীমাবদ্ধ ছিল, আর মিনাবাজার নামে একটা দোকান মার্কেট ছিল ওখানে। তা আমার টার্গেটটাই ছিল আমি নারায়ণগঞ্জে আনবো ওই জিনিসটা, ঢাকাকে নারায়ণগঞ্জে নিয়ে আসবো। কিন্তু বিশ্বরং কোনোদিন ঢাকা যাবে, ঢাকার বাইরে যাবে বা দেশের বাইরে যাবে এত বড় স্বপ্ন আমার কখনোই ছিল না। এবং আমার কাছে মনে হয় যে আমি যা চেয়েছি ঈশ্বর আমাকে ঢেলে দিয়েছেন, তার চেয়ে অনেক অনেক বেশি দিয়েছেন। পাশে লক্ষ্মী বসে তার সাথে বসে আমি টক শো করছি। এই সোফাতে চ্যানেলেতে ইন্টারভিউ দেওয়ার জন্য কি আমি প্রতিষ্ঠান করেছিলাম? কখনো না। আমার এখন তো মানুষ মানে তালা খুলেই চ্যানেলেতে আসতে চাবে, কিন্তু আমার সেই ভয় সবসময় ছিল। আমি কখনোই মনে হতো আমি একটা অযোগ্য মানুষ, এটা যোগ্য আমি না। কিন্তু আমি আমার নিজের মনের আনন্দে আমি কাজ করে গেছি, সেটা হয়তো কিছু মানুষের ভালো লেগেছে, তারা সেটা অ্যাপ্রিসিয়েট করেছে, তারা সেটা ধারণ করেছেন, এরাই আসলে বিশ্বরংকে ছড়িয়েছে। সেজন্য আমার অপ্রাপ্তি বলে কিছু নাই, আর না পেলেই মনে করি সবসময় এটা তো আমার জন্য না। আর আমি আসলে ওরকম মাত্র চিন্তাও করতে পারি না, সত্য কথা। যেই চিন্তাটা মানুষ মনে করে ও বিশ্বরং তো 50 বছর পর ওইখানে যাবে, আমি সেটা কখনোই চিন্তা করিনি। কারণ আমি মনে করি আজকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি কোনোদিন বলতে পারবো না আমি কোনো একটা দিন অলস কাটিয়েছি। দ্যাটস দ্য স্পিরিট। আসলে প্রকৃত শিল্প সত্যি একজন মানুষকে কি করে বিনয়ী করে তোলে, বিপ্লব সাহা বোধ হয় তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এই যে উদযাপনের অংশ হিসেবে আজ চ্যানেল আইও আপনাদেরকে পেলো এবং ভালো লেগেছে।